গল্পের শুরুতে আমরা এক মাস্টারকে দেখি বসে বসে ধ্যান করছে। তখন হঠাৎই মুরগির আওয়াজ শুনে তার ধ্যান ভেঙে যায়, কারণ বাহিরে ম্যাং ম্যাং নামের এক ম্যাজিক্যাল মেয়ে একটা মুরগি ধরার চেষ্টা করছিল। কিছুদিন আগে ম্যাং ম্যাং তার পরিবারকে নিয়ে ভ্রমণে বেরিয়েছিল, কিন্তু ভুল করে সে পথ হারিয়ে ফেলে। তারপর পরিবারকে খোঁজ করতে করতে সে পৌঁছে যায় চ্যাং পর্বতে। পর্বতের সেই মাস্টার তাকে দেখতে পান এবং নিজের সাথে তাকে পর্বতের উপরে নিয়ে যান। গত ৩ বছর ধরে সেই মাস্টার খুব যত্নে তার দেখাশোনা করছিল। এদিকে ম্যাং ম্যাং যখনই মুরগিটা ধরে নিয়ে যাচ্ছিল, তখনই মাস্টার এসে চিৎকার করে বলে, ম্যাং ম্যাং, তুমি কি করছো? তখন ম্যাং ম্যাং তাকে দেখেই মুরগিটা ছেড়ে দিয়ে বলে, মাস্টার, আপনি এখানে? আমি দেখছি আপনি গত 2 দিন ধরে কঠোর অনুশীলন করছেন, তাই আমি আপনার জন্য মুরগির স্যুপ বানাতে চাচ্ছিলাম। মাস্টার তখন রেগে বলে, তুমি আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো না, আগে বলো এটা নিয়ে তুমি আজ কয়টা মুরগি খেয়েছো? ম্যাং ম্যাং তখন মুখে কিছু না বলে একটা আঙুল দেখায়। মাস্টার তখন অনুতপ্ত হয়ে বলে, ও, তুমি শুধু একটা মুরগি খেয়েছো? তাহলে তো শোনা তুমি এখনো ক্ষুধার্ত। ম্যাং ম্যাং বলে, না না, আসলে আপনি ভুল বুঝছেন, আমি বলতে চাচ্ছি যে এই একটা মুরগিই বাকি আছে। এই কথা শুনে মাস্টার প্রচণ্ড রেগে যায়। তখন ম্যাং ম্যাং বলে, আমার ক্ষুধা পেয়েছিল, আমি কি করব? মাস্টার, আপনি কি চান আমি ক্ষুধার্ত থাকি? মাস্টার তখন নিজের মনে মনে ভাবে, এই ছোট্ট মেয়েটার ক্ষুধা দিন দিন বেড়েই চলেছে, মনে হচ্ছে ওকে পাহাড় থেকে নামিয়ে দেওয়ার সময় এসেছে। তখন ম্যাং ম্যাং বলে, মাস্টার, আপনি চিন্তা করবেন না, আমি কাল থেকে পাহাড়ের নিচে গিয়ে টাকা ইনকাম করে আনব, তখন আপনাকে 100টা মুরগি কিনে দেব। মাস্টার তখন বুদ্ধি খাটিয়ে বলে, তোমার টাকা ইনকাম করে আমাকে মুরগি কিনে দিতে হবে না, আমি কঠোর অনুশীলন করে তোমার পরিবারের খোঁজ নেয়ার চেষ্টা করছি। অবশেষে গত 3 বছরের অনুশীলন আমার সফল হয়েছে। আমি আমার ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করে তোমার পরিবারকে খুঁজে পেয়েছি। আমি তোমাকে একটা ম্যাপ দেব, যার সাহায্যে তুমি তোমার পরিবারের কাছে পৌঁছতে পারবে। এই কথা শুনে ম্যাং ম্যাং খুব খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ম্যাজিক করে পর্বত থেকে উধাও হয়ে যায়। ম্যাং ম্যাং চলে যাওয়ার পর মাস্টার ম্যাং ম্যাংয়ের কথা ভাবতে থাকেন, এই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে। আমি ওকে আমার সব ম্যাজিক আর বিদ্যা শিখিয়েছি, এখন আর চিন্তার কিছু নেই, ও নিজেই নিজেকে রক্ষা করতে পারবে। এই বলে তিনি নিশ্চিন্ত হয়ে যান এবং অবশিষ্ট একমাত্র মুরগিটাকে নিজেই খেয়ে ফেলে। এরপর আমরা দেখি ম্যাং ম্যাং তার ম্যাজিক্যাল ম্যাপ দিয়ে পরিবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বেশি রাত হয়ে যাওয়ার কারণে সে বারবার একই জায়গায় ফিরে আসতে থাকে, এতে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে। এমন সময় সেখানে 2 জন ছেলে আসে। তারা ম্যাং ম্যাংকে দেখে তাকে ভুলিয়ে ভালিয়ে অপহরণ করার চেষ্টা করে। ছোট্ট ম্যাং ম্যাং, যে এখনো এই জগতের অনেক কিছুই বুঝে না, সে সরলভাবে ওদের কথায় বিশ্বাস করে ফেলে। কিন্তু ম্যাং ম্যাং একটু চালাক ছিল, তাই সে ওদের 2 জনকে বলে, তোমরা যদি মিথ্যে বলে আমাকে আমার বাবার কাছে না নিয়ে যাও, তাহলে আমি তোমাদের কুকুরে পরিণত করে দেব। এই কথা শুনে তারা হাসতে থাকে। এরপর তারা ম্যাং ম্যাংকে পিঙ্কি প্রমিস বলে তাদের সঙ্গে নিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা একটা বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তাকে ভিতরে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। ভেতরে গিয়ে ম্যাং ম্যাং দেখে শুধু সে একা নয়, সেখানে আরও অনেক ছোট ছোট শিশুদের বন্দী করে রেখেছে। এই দৃশ্য দেখেই ম্যাং ম্যাং পুরো পরিস্থিতি বুঝে যায়। তখন সে সঙ্গে সঙ্গে নিজের ম্যাজিক ব্যবহার করে সেই ঘর থেকে বেরিয়ে আসে। যখন ওই 2 জন লোক ম্যাং ম্যাংকে বাইরে দেখতে পায়, তখন তারা হতবাক হয়ে যায়। ম্যাং ম্যাং রাগ করে বলে, আমি তো বলেছিলাম আমাকে আমার বাবার কাছে পৌঁছে দিতে, কিন্তু তোমরা মিথ্যে বলেছ, এর ফল তোমাদের পেতেই হবে। এই কথা শুনে ওদের মধ্যে একজন ভীষণ রেগে যায় এবং বলে, তুই অনেকক্ষণ ধরে তো বাবা বাবা বলছিস, চলো আমি তোকে এমন এক জায়গায় পাঠিয়ে দিই যেখানে তুই তোর বাবার সাথে সরাসরি দেখা করতে পারবি। এই কথা বলে সে ম্যাং ম্যাংকে গুলি করে দেয়। কিন্তু সে তো জানে না ম্যাং ম্যাং একজন ম্যাজিক্যাল মেয়ে, সে যে কোনো গুলি বাতাসে আটকে দিতে পারে। সে খুব সহজেই গুলিটা বাতাসেই আটকে দেয় এবং ধীরে ধীরে ওদের দিকে এগোতে থাকে। এই দৃশ্য দেখে লোকটি আতঙ্কিত হয়ে পড়ে এবং ম্যাং ম্যাংয়ের উপরে একের পর এক গুলি চালাতে থাকে, কিন্তু ম্যাং ম্যাং খুব সহজে ম্যাজিক দিয়ে সমস্ত গুলিগুলোকে থামিয়ে দেয়। এরপর সে ওই 2 জন অপহরণকারীকে বলে, তোমরা এতগুলো শিশুকে অপহরণ করেছ আর আমার সঙ্গে মিথ্যাও বলেছ, এই কাজের শাস্তি তো তোমাদের পেতেই হবে। কথা বলেই ম্যাং ম্যাং ম্যাজিক করে ওই 2 অপহরণকারীকে কুকুরে পরিণত করে দেয়। তারপর সে সমস্ত বাচ্চাদের নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। এদিকে পুলিশ স্টেশনে বাচ্চাদের বাবা মায়েরা আগে থেকেই সেখানে ছিলেন। পুলিশদের কাছে কাঁদতে কাঁদতে বলছেন যেন তাদের সন্তানদেরকে খুঁজে বের করে দেয়। পুলিশও তাদের কথাগুলো মন দিয়ে শুনছিল। তখনই ম্যাং ম্যাংয়ের এন্ট্রি হয়ে সে সব বাচ্চাদের নিয়ে স্টেশনে প্রবেশ করে। সকল বাবা মায়েরা যখন তাদের সন্তানদের দেখে, তখন আনন্দে কেঁদে ফেলে এবং একে একে সবাই নিজের সন্তানদের জড়িয়ে ধরে। এরপর পুলিশ সবাইকে জিজ্ঞেস করে, তোমাদের সঙ্গে আসলে কি ঘটেছিল? তখন সব বাচ্চারা পুলিশকে সবকিছু খুলে বলে। এরপর তারা জানায় যে এই মেয়েটি তাদের প্রাণ বাঁচিয়েছে। এই কথা শুনে সবাই চমকে যায় এবং ম্যাং ম্যাংয়ের দিকে তাকিয়ে থাকে। তারা বলে, এত ছোট্ট একটা মেয়ে কিভাবে এত বড় একটা কাজ করেছে? ঠিক তখনই সেই 2 অপহরণকারী পুলিশের সামনে এসে হাজির হয় এবং তারা নিজেরাই সব অপরাধ স্বীকার করে নেয়।
পুলিশ তাদেরকে সঙ্গে সঙ্গে আটক করে। সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর পুলিশ ম্যাং ম্যাংয়ের কাছে এসে তার পরিবার সম্পর্কে জানতে চায়। তখন ম্যাং ম্যাং তার বাবার নাম বলে দেয় এবং জানায় যে সে কুইন কোম্পানির সিইওর মেয়ে। এই কথা শুনে পুলিশ কর্মকর্তারা অবাক হয়ে যায়, কারণ তারা এতদিনে কখনো শোনেনি যে কুইন গ্রুপের সিইওর কোনো কন্যা আছে। তাই তারা আগে কুইন কোম্পানির সিইওর সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা দেখি কুইন গ্রুপের সমস্ত সদস্যরা একত্রিত হয়েছে। এখানে ম্যাং ম্যাংয়ের বাবা, চাচা, চাচি এবং দাদু সবাই উপস্থিত আছে। তবে দাদুর শারীরিক অবস্থা খুবই খারাপ এবং তিনি তার শেষ সময়ে তার ছেলে ফ্র্যাঙ্ককে বলে, আমি অনেক বছর ধরে আমার নাতনিকে খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু তাকে খুঁজে পাইনি। তবে মৃত্যুর আগে অন্তত একবার আমি তাকে দেখতে চাই। যদিও আমার মনে হচ্ছে হয়তো আমি আর সেটা পারব না। ঠিক তখনই ফ্র্যাঙ্কের ম্যাং ম্যাংয়ের চাচির কাছে একটি কল আসে। সে দ্রুত তার স্বামীর সঙ্গে পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে গিয়ে তারা ম্যাং ম্যাংয়ের সঙ্গে দেখা করে। প্রথমে ফ্র্যাঙ্কের মনে হয় এই মেয়েটি মিথ্যে বলছে, তবে তার মনে একটা পরিকল্পনা কাজ করে। তখন তার স্বামীর কাছে বলে, এই মেয়েটিকে কাজে লাগিয়ে আমরা কুইন গ্রুপের সমস্ত সম্পত্তি তোমার নামে করে নিতে পারব। এরপর তারা ম্যাং ম্যাংকে নিজের সঙ্গে নিয়ে যায়। তারা ম্যাং ম্যাংকে শেখাতে শুরু করে যে তাকে কি কি বলতে হবে। কিন্তু ম্যাং ম্যাং সোজাসাপটা বলে দেয়, আমি মিথ্যে কেন বলবো। এইদিকে আমরা দাদুকে দেখি, যিনি ফ্র্যাঙ্ককে বলে, আমার সময় শেষ হয়ে এসেছে, তাই আমি আমার সমস্ত দায়িত্ব ও সম্পত্তির কাগজপত্র তোমার হাতে তুলে দিচ্ছি। এই বলে তিনি কন্ট্রাক্ট পেপারে সাইন করতে যাচ্ছিলেন। ঠিক তখনই ফ্যাং ম্যাং ম্যাংকে নিয়ে সেখানে পৌঁছে যায় এবং বলে, দেখো বাবা, আমি তোমার প্রিয় নাতনিকে খুঁজে পেয়েছি। দাদু যখন ম্যাং ম্যাংকে দেখেন, এক মুহূর্ত দেরি না করে তিনি তাকে চিনে ফেলে এবং আদরের সঙ্গে কাছে ডাকে। তবে ফ্র্যাঙ্ক, ম্যাং ম্যাংয়ের বাবা, প্রথমে নিজের মেয়েকে চিনতে পারেন না। কিন্তু ম্যাং ম্যাং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং বলে, বাবা, আমি গত 3 বছরে তোমাকে খুব বেশি মিস করেছি। আমি সবসময় চেং পর্বতে বসে তোমাকে খুব মনে করতাম। এই কথা শুনে সুং, ম্যাং ম্যাংয়ের চাচা আর ফ্যাং দ্রুত সাফাই দেওয়া শুরু করে। তারা বলে, ম্যাং ম্যাং কিছুই মনে রাখতে পারে না, সে পর্বতে নয়, ও তো পাশের শহরেই ছিল। কারণ কেউই জানত না সে কোথায় হারিয়ে গিয়েছিল, শুধু তার মা আর দাদু এই সত্যিটা জানতেন। এই কথা বলে তারা বিষয়টা চাপা দেওয়ার চেষ্টা করে। তাদের দেখে মনে হয় তাদের পরিকল্পনা বুঝি সফল হতে চলেছে। তবে ফ্র্যাঙ্ক এখনো মেয়েকে বিশ্বাস করতে পারে না। সে বলে, আমি জানি না এই মেয়েটিকে, আমি তো আমার মেয়েকে চিনতে পারছি না। তখন ম্যাং ম্যাং তার বাবার কিছু অভ্যাসের কথা বলতে শুরু করে, যা শুনে ফ্র্যাঙ্ক কিছুটা বিশ্বাস করতে শুরু করে, হয়তো এই মেয়েটি তার আসল মেয়ে। ঠিক তখনই ফ্র্যাঙ্কের কাছে পুলিশ স্টেশন থেকে ফোন আসে। সেই ফোনে জানানো হয় এই মেয়েটিকে এখানে সুং আর ফ্যাং এনেছে এবং কিছুদিন আগেও সে অপহৃত ছিল। এই কথা শুনে ফ্র্যাঙ্কের সন্দেহ আরও গাঢ় হয়। সে ভাবে এই দুজন বুঝি কোনো ষড়যন্ত্র করে এই মেয়েটিকে এনেছে সম্পত্তির মালিকানা পাওয়ার জন্য। এইসব শুনে দাদু খুব কষ্ট পায় এবং রাগে চিৎকার করে ওঠে। চিৎকার করার ফলে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং তার মুখ থেকে রক্ত বের হয়। এই দেখে সঙ্গে সঙ্গে তার সহকারীকে ডাক্তার ডাকার নির্দেশ দেয়। এইদিকে সুং ও ফ্যাং নিজেদের মধ্যে কথা বলতে থাকে, বাবা মারা গেলে আমাদের কি কি সুবিধা হবে। এই কথা শুনে ম্যাং ম্যাং প্রচণ্ড রেগে যায় আর নিজের ম্যাজিকের শক্তি ব্যবহার করে তাদের শরীর ফ্রিজ করে দেয়। তবু এই দুই লোভী মানুষ থেমে থাকে না, বরং নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যায় তারা কি কি পাবে এবং কি করবে এসব নিয়ে। এই কথা শুনে ম্যাং ম্যাং আরও বেশি রেগে যায় এবং এবার তাদের মুখসহ ফ্রিজ করে দেয়। এইসব কিছু ফ্র্যাঙ্ক দেখছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। তখন সে ম্যাং ম্যাংকে জিজ্ঞাসা করে, আসলে এসব তুমি কি করতেছ? ম্যাং ম্যাং বলে, আমাকে দাদাজিকে বাঁচাতে হবে, তাই আমাকে তাকে বাঁচাতে দাও। এরপর সে তার সাথে একটি পাত্র খুলে, যার মধ্যে ম্যাজিক্যাল পানি ছিল, সেই পানি তার দাদাকে পান করাতে যায়। কিন্তু ঠিক তখনই ডাক্তার আসে এবং সবাইকে কথা শোনাতে থাকে। সে বলে, আপনারা কি পাগল হয়ে গেছেন? এই লোকের অবস্থা খুবই সিরিয়াস আর আপনারা তাকে যা খুশি তাই খাওয়াচ্ছেন। ম্যাং ম্যাং তাদের সাথে তর্ক করতে শুরু করে এবং বলে, আমি আমার দাদাকে বাঁচানোর চেষ্টা করছি। এই কথা শুনে ডাক্তাররা রেগে যান এবং তারা দাদাকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যেতে শুরু করে, কিন্তু ম্যাং ম্যাং তাদের তা করতে দেয় না। এরপর সে তার ম্যাজিক্যাল কৌশল ব্যবহার করে তার দাদাকে দেখেন। তখন বুঝতে পারে যে তাকে কালো হাওয়ায় ঘিরে রেখেছে আর যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে সে মারাও যেতে পারে। তখন ম্যাং ম্যাং তার ম্যাজিক ব্যবহার করে সমস্ত ডাক্তারদের ফ্রিজ করে দেয়। এরপর যখন তার বাবা তাকে থামানোর চেষ্টা করে তখন সে তার বাবাকেও ফ্রিজ করে দেয়। এরপর সে তার দাদাকে সেই ম্যাজিক্যাল পানি পান করান, তারপর সে তাদের আনফ্রিজ করে দেয়। যখন সবাই আনফ্রিজ হয় তারা ম্যাং ম্যাংকে আক্রমণ করে কথা শোনাতে থাকে। ফ্যাং ম্যাং ম্যাংয়ের উপর খুব রেগে যায় এবং বলে, বলো তোমাকে এখানে কে পাঠিয়েছে? মনে হচ্ছে তুমি আমাদের বাবাকে মেরে ফেলতে চাও। তুমি তাকে কি ধরনের বিষ দিয়েছ, তাড়াতাড়ি বলো। ম্যাং ম্যাং তাদের বোঝানোর অনেক চেষ্টা করে এবং বলে, দাদাজি এখন ঠিক হয়ে যাবে, 2 ঘন্টার মধ্যে তার জ্ঞান ফিরে আসবে। কিন্তু এখানে কেউই তার কথা বিশ্বাস করে না, বিশেষ করে ফ্র্যাঙ্কও ম্যাং ম্যাংকে বিশ্বাস করে না, কারণ গত কয়েক বছরে অনেক বাচ্চাই তার পরিবারের মধ্যে এসে নিজেদের ম্যাং ম্যাং দাবি করেছে। তাই এবার ফ্র্যাঙ্কও এই কথা বিশ্বাস করতে পারছিল না। তখন সুং গার্ডদের ডেকে বলে, দ্রুত এই মেয়েটিকে বের করে দাও। রাগ করে ম্যাং ম্যাং গার্ডদের পায়ের উপর আঘাত করে এবং সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। বাইরে বের হওয়ার পর সে তার বাবার উপর খুবই রেগে যায় এবং বলে, আমার পাগল বাবা আমাকে চিনতে পারেনি। এখন থেকে যতদিন না সে এসে আমাকে নিজে নিয়ে যাবে ততদিন আমি তার কাছে ফিরে যাব না। এতটুকু বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়।
ম্যাং ম্যাংকে এইভাবে যেতে দেখে ফ্র্যাঙ্ক তার সেক্রেটারিকে বলে তার উপর নজর রেখো। ম্যাং ম্যাং সেখান থেকে অনেক দূর চলে আসে। তখন সে খুবই ক্লান্ত হয়ে পড়ে, তার প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। তখন সে কাছের একটি রেস্টুরেন্টে যায়, যেখানে সে লোকজনকে ডিজিটাল পেমেন্ট করতে দেখে এবং এতে কিছু ভুল বোঝাবুঝি হয়ে যায়। এরপর সে খাওয়ার জন্য ভিতরে চলে যায়, যেখানে সে অনেক খাবার অর্ডার করে এবং সবগুলো খাবার একে একে খেয়ে ফেলে। খাবার খেয়ে যখন ম্যাং ম্যাং বাইরে আসে, তখন তাকে পেমেন্ট করতে বলা হয়। তখন সে স্ক্যানারের কাছে গিয়ে তার মুখ স্ক্যান করে এবং সেখান থেকে চলে যেতে চায়। এটা দেখে রেস্টুরেন্টের লোক হতবাক হয়ে যায় এবং বলে, তুমি এটা কি করছো? দ্রুত পেমেন্ট করো, তুমি এত খাবার খেয়েছো। এরপর ম্যাং ম্যাং আবার তার মুখ স্ক্যান করে এবং বলে, আমি পেমেন্ট করে দিয়েছি। এটা দেখে ওই লোকটি রেগে গিয়ে বলে, যখন তোমার কাছে টাকা ছিল না, তখন তুমি এখানে খাবার খেতে এসেছিলে কেন? তখন সে ম্যাং ম্যাংকে খুব রাগান্বিত হয়ে বকাঝকা করে। তাদের আওয়াজ শুনে রেস্টুরেন্টের ভিতর থেকে শেইফ বাইরে আসে। যখন তাকেও জানানো হয় যে ম্যাং ম্যাং টাকা ছাড়া এত খাবার খেয়েছে, তখন সেও তার উপর রেগে যায় এবং বলে, তোমার কাছে টাকা নেই, কিন্তু তুমি এত কিছু খেয়ে ফেলেছ, তাই এর পরিবর্তে তোমাকে এখানে কাজ করতে হবে। এটা বলার পর তারা তাকে রান্নাঘরে নিয়ে যায় এবং কাজ দেয়। ম্যাং ম্যাং রান্নায় খুবই দক্ষ ছিল, তাই সে চোখের পলকে কিছু ডিশ তৈরি করে দেয় এবং পরে তারা টেস্ট করার সময় দেখতে পায় যে খাবারটি অনেক ভালো হয়েছে। এক বাইট নিয়ে তারা এতটাই মুগ্ধ হয় যে তারা তাকে কাজের জন্য রেখে দেয় এবং বলে, তোমার যখন ইচ্ছা এখানে খেতে পারো এবং এখানে কাজও করতে পারো। কিন্তু পরে তারা দেখতে পায় যে কড়াইটি যাতে ম্যাং ম্যাং রান্না করছিল ভেঙে গেছে, তাই তারা তাকে অন্য কাজ দেয়। এখন ম্যাং ম্যাং খুব ভালোভাবে কাজ করছে এবং লোকজনকে খাবার সার্ভ করছে, মাঝে মাঝে তার ম্যাজিকও ব্যবহার করছে। কিন্তু হঠাৎ সে এক নারী কাস্টমারের সাথে ধাক্কা খায় এবং খাবার তার পোশাকের উপর পড়ে যায়। এতে ওই কাস্টমার খুব রেগে গিয়ে ম্যাং ম্যাংকে অনেক কথা শোনাতে থাকে। এটা দেখে ম্যাং ম্যাং সরি বলে এবং বলে, এটা আমার ভুল, তাই আপনারা আমাকে মাফ করে দেন। কিন্তু এই মেয়েগুলো খুবই খারাপ ব্যবহারের অধিকারী, আর এরা এক তো বড় কোম্পানিতে কাজ করে এবং সামনে যে মেয়েটা রয়েছে সে সেই কোম্পানির ম্যানেজার, যার নাম লিন। আর তাই সে তার অর্থের দাম দেখাতে থাকে এবং বলে, তুমি জানো আমার যে ড্রেসটি তুমি নষ্ট করেছো তা কতটা মূল্যবান? আমার ড্রেসটি 1 মিলিয়নের, আর তুমি এত ছোট্ট একটা ক্ষমা চাওয়ার চেষ্টা করছো। তুমি ভাবছো যে আমি এত সহজে তোমাকে ক্ষমা করে দেব? আমি তোমাকে ক্ষমা করব না। তুমি আমার সামনে নত হয়ে ক্ষমা চাইবে, তবেই হয়তো আমি তোমাকে ক্ষমা করব। এটা শুনে ম্যাং ম্যাং তাদের বলে দেয়, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি না, যা কিছু করার করো। এটা শুনে তারা খুবই রেগে যায় এবং ম্যাং ম্যাংকে চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু ম্যাং ম্যাংও খুব শক্ত, তারা তাকে কিছুই করতে পারে না। তারপর ম্যাং ম্যাং বলে, তোমরা সবাই কি চাইছো যে আমি সত্যিই তোমাদের সামনে নত হয়ে ক্ষমা চাই? তারপর সে বলে, ঠিক আছে, আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। অন্যদিকে ফ্র্যাঙ্ককে দেখি সেই রেস্টুরেন্টে আসে, কারণ কিছু সময় আগে তার সেক্রেটারি তাকে জানায় যে তার বাবা সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে। যখন ডাক্তাররা তার পরীক্ষা করেছিল, তারা বলেছে যে মেয়েটি তার দাদুকে পানি দিয়েছে সেটা একটি খুব বিশেষ অমৃত ছিল এবং সেটা পান করার পর মানুষ মারা যাওয়ার পরেও জীবিত হয়ে উঠতে পারে। এইভাবে দেখা যাচ্ছে যে সেই মেয়েটি তার দাদুর জীবন বাঁচিয়েছে। এটা শুনে ফ্র্যাঙ্ক পুরোপুরি বিশ্বাস করে যে ম্যাং ম্যাংই তার মেয়ে। তারপর সে তার সাথে দেখা করতে যায়। রেস্টুরেন্টের কাছে পৌঁছানোর পর সেক্রেটারি তাকে জানায় যে এখানে ম্যাং ম্যাং রয়েছে, কিন্তু কিছু সমস্যা হয়ে গেছে। ভুল করে ম্যাং ম্যাং ম্যানেজার লিনের ড্রেস নষ্ট করে ফেলেছে, যার কারণে তারা ম্যাং ম্যাংকে দিয়ে ক্ষমা চাওয়াচ্ছে। এটা শুনে ফ্র্যাঙ্ক ভিতরে গিয়ে বলে, কার এত সাহস যে আমার মেয়েকে ক্ষমা চাইতে বাধ্য করছে? কিন্তু যখন সে প্রবেশ করে, সে দেখে যে ম্যাং ম্যাংই ওই তিনজনকে হাঁটু গেড়ে দাঁড়িয়ে ক্ষমা চাইতে বাধ্য করছে, সেটাও তার ম্যাজিকের শক্তি ব্যবহার করে। ম্যাং ম্যাং যখন তার বাবাকে দেখে, সে তার কাছে চলে আসে এবং বলে, আমি জানতাম যে তুমি আমার কাছে আসবে। এই কথা শুনে লিং এবং তার সঙ্গীরা অবাক হয়ে যান, কারণ তারা জানতো না যে তাদের বছর বিয়ে হয়েছে আর এই মেয়ে তাকে বাবা বলে ডাকছে। তখন তারা বুঝতে পারছিল না যে এই মেয়েটা সত্যি বলছে কিনা। আর সবকিছু জানার আগেই তারা ফ্র্যাঙ্কের সামনে এরা ম্যাং ম্যাং এর বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করে। তারা বলে, এই মেয়েটি আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছে, এই মেয়েটি আমাদের ক্ষমা চাইতে বাধ্য করেছে। আমি শুধু বলেছিলাম যে তুমি আমার ড্রেস নষ্ট করেছো, তাই তুমি আমাদের কাছে ক্ষমা চাও, কিন্তু এই মেয়েটি তো একদম বদমাশ। তখন ফ্র্যাঙ্ক তার মেয়েকে আর সন্দেহ করতে চায় না, তাই সে তার মেয়ের কাছেই সবকিছু জানতে চায়। ম্যাং ম্যাং সবকিছু ব্যাখ্যা করে, যা শুনে ফ্র্যাঙ্ক খুব রেগে যায়। এরপর সে তাদের তিরস্কার করে এবং তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাইরে এসে যখন ম্যাং ম্যাং তার বাবার এত দামি গাড়ি দেখে, তখন সে খুব খুশি হয়ে গাড়ির চারপাশে দেখতে থাকে। তারপর সে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে এবং বলে, বাবা, তুমি আগে আমাকে বিশ্বাস করনি এবং আমাকে মিথ্যাবাদী মেয়ে মনে করেছিলে, তাই আমি তোমার সাথে বাড়ি যেতে চাই না। এটা শুনে ফ্র্যাঙ্ক তাকে কোলে তুলে নেয় এবং বলে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা দেখে ম্যাং ম্যাং এর অনেক ভালো লাগে এবং সে তাকে মাফ করে দেয়। কিন্তু ঠিক তখনই সে দেখে যে তার বাবার চারপাশে একটি কালো রঙের নেগেটিভ শক্তি ঘুরছে, যার মানে স্পষ্ট যে তার বাবা বিপদের মধ্যে আছেন। এটা দেখে সে তার বাবাকে বাঁচানোর চেষ্টা করে এবং বলে, বাবা, চলো আমরা বাড়ি চলে যাই। এরপর তারা দুজনেই বাড়ি যাওয়ার জন্য রওনা হয়। তবে সেই সময় তার সেক্রেটারির কাছে কল আসে এবং ফ্র্যাঙ্ক জানতে পারে যে যেই টেন্ডারটা সে গত সপ্তাহে সিক্রেটলি জমা দিয়েছিল, সেই টেন্ডারটা সে হারিয়ে ফেলেছে। কেউ তার প্রস্তাবের থেকে মাত্র 1 ইউয়ান বেশি দিয়ে সেই টেন্ডার জিতে নিয়েছে।
এটা শুনে সে খুব রেগে যায় এবং বলে, তাড়াতাড়ি ম্যাং ম্যাংকে বাড়ি পৌঁছে দাও, আমাকে আবার অফিসে যেতে হবে। আমি জানতে চাই কিভাবে এসব ঘটল। এটা দেখে ম্যাং ম্যাং বাড়ি না গিয়ে তার বাবার সাথে অফিসে যাওয়ার জন্য অনুরোধ করে, কারণ সে জানত যে তার বাবা কোনো বিপদের মধ্যে আছেন। তাই সে তার বাবার সাথে অফিসে যায়। যখনই তারা অফিসে পৌঁছায়, ম্যাং ম্যাং ম্যানেজার লিংয়ের সামনে পড়ে। লিং তাকে দেখে খুব রেগে যায় এবং বলে, তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এর মধ্যে ফ্র্যাঙ্ক সেখানে আসে, এসেই বলে, কার এত সাহস হয়েছে আমার মেয়েকে এখান থেকে বের করে দেওয়া? সবাই তাদের বছকে এভাবে অফিসে আসতে দেখে অবাক হয়ে যায়। তখন ফ্র্যাঙ্ক সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই কিছু সময়ের জন্য তাদের কাজ বন্ধ করো এবং আমার কথা শোনো। কিছুদিন আগে আমি সিক্রেটলি এই জমির জন্য একটি টেন্ডার দিয়েছিলাম, কিন্তু এখন জানতে পারলাম যে আমি সেই টেন্ডার হারিয়ে ফেলেছি। সবচেয়ে খারাপ বিষয় হলো, যে ব্যক্তি সেই টেন্ডার জিতেছে সে আমার থেকে মাত্র 1 ইউয়ান বেশি দিয়ে টেন্ডারটি জিতেছে। এটা কিভাবে সম্ভব? আমি জানি কেউ আমার কোম্পানির সাথে প্রতারণা করেছে এবং আমার পরিমাণ ওই ব্যক্তির সাথে শেয়ার করেছে। আমি জানতে চাই সে ব্যক্তিকে। তবে আমি চাই যিনি এই ভুলটি করেছেন তিনি নিজেই সামনে এসে দাঁড়াক, তাহলে আমি তাকে যেতে দেব। কিন্তু যদি আমি তাকে খুঁজে পাই তবে আমি তাকে সহজে যেতে দেব না। এটা শুনে সবাই একে অপরের সাথে কথা বলতে শুরু করে এবং কিছু কর্মচারী তাদের বসের কাছে এসে বলে, বস, এটি তো আপনার সিক্রেট প্রজেক্ট ছিল, যার ব্যাপারে আমাদের কিছু জানাই ছিল না। তাহলে আমরা আপনার সাথে কিভাবে প্রতারণা করব? আমাদের তো এই প্রজেক্টের ব্যাপারে আগে থেকে কিছু জানাই ছিল না। বস বলেন, আমি জানি তোমরা অনেকেই এই বিষয়ে জানো না, কিন্তু যিনি আমার সাথে প্রতারণা করেছেন সে আমার সম্পর্কে সবকিছু জানে, তাই আমি তাকে এত সহজে ছেড়ে দেব না। ঠিক তখনই সেক্রেটারি দৌড়ে এসে বলে, বস, যে লকারে আমি ল্যান্ড টেন্ডারের ডকুমেন্টগুলো রেখেছিলাম সেখান থেকে আমি এই বোতামটি পেয়েছি। সম্ভবত এটি ওই ব্যক্তির হতে পারে যিনি আপনার সাথে প্রতারণা করেছে। এটা দেখে বস তার সেক্রেটারিকে বলে, সবাইকে চেক করো। সেক্রেটারি এগিয়ে গিয়ে সবাইকে চেক করতে শুরু করে, তবে কিছুই পাওয়া যায় না। এটা দেখে ফ্র্যাঙ্ক খুব রেগে যান, যা ম্যাং ম্যাং লক্ষ্য করে। তখন সে তার বাবার সাহায্য করতে চায়। তখন সে তার ব্যাগ থেকে একটি হলুদ রঙের তাবিজ বের করে এবং বলে, বাবা, আমি তোমাকে সাহায্য করতে পারি। এই জিনিসটি যা তুমি আমার হাতে দেখছো, এটি এমন একটি বস্তু যা খুব সহজে তোমাকে সাহায্য করতে পারে। এটি তোমাকে পরিষ্কারভাবে বলে দিতে পারবে যে এই বোতামটা কার ছিল। এটা শুনে কেউই ম্যাং ম্যাংয়ের উপর বিশ্বাস করতে পারে না। সবাই মনে করে এটা হয়তো ম্যাং ম্যাংয়ের বাচ্চামি। কিন্তু ততক্ষণে ম্যাং ম্যাং সেই পেপারে ম্যাজিক করে এবং পেপারটি একটি ছোট কুকুরে পরিণত হয়ে যায়। তারপর কুকুরটি ঘুরতে ঘুরতে সেই ব্যক্তিকে খুঁজতে শুরু করে। কিছু সময়ের ভিতরে সেই কুকুরটি সহজেই ওই ব্যক্তিকে খুঁজে নেয় এবং সেই ব্যক্তি আর কেউ নয়, ম্যানেজার লিং। ফ্র্যাঙ্কের সেক্রেটারি সামনে গিয়ে ম্যানেজার লিংকে চেক করে দেখে যে ভাঙা বোতামটি তার ড্রেসের। কিন্তু ম্যানেজার লিং এই বিষয়টি মেনে নিতে সম্পূর্ণ অস্বীকার করে এবং বলে, হ্যাঁ, আমি ওই জায়গায় গিয়েছিলাম, তবে আমি অফিসের কিছু কাজের জন্য গিয়েছিলাম। আমি আপনাকে প্রতারণা করার কোনো চেষ্টা করিনি। সে আরও বলে, স্যার, আমি এই অফিসে গত 2 বছর ধরে কাজ করছি এবং সবাই আমার কাজ করার পদ্ধতি এবং আমি কিভাবে এখানে অগ্রসর হয়েছি তা লক্ষ্য করেছে। তাই কেউ আমাকে এইভাবে অভিযুক্ত করতে পারে না। আমি এখানে কোনো ধরনের চুরি করিনি। এটা শুনে কিছু কর্মচারী লুর পক্ষ থেকে কথা বলা শুরু করে, কারণ তারা মনে করে যে ম্যানেজার লিং এমন কিছু করেনি। তারা ভাবছে যদি লিং এই অফিসে কাজ করতে থাকে তবে তাদেরও অনেক সাহায্য মিলবে। এজন্য তারা ম্যানেজার লিংকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এটা দেখে ম্যাং ম্যাং তার বাবাকে তার কাছে টেনে নেয় এবং কিছু ম্যাজিক করে, যার ফলে সে সবার মনের কথা খুব সহজে শুনতে শুরু করে। তখনই ফ্র্যাঙ্ক ম্যানেজার লিংয়ের মনের মধ্যে চলতে থাকা সব কথা শুনতে পায়। ম্যানেজার লিং নিজের মনে ভাবছিল, যদি আমি এখান থেকে বাঁচতে পারি তবে আমার জন্য অনেক ভালো হবে। আমি সেই টেন্ডার খুব সহজেই চুরি করেছিলাম, আর এই ছোট্ট মেয়ে তার কুকুর ব্যবহার করেও আমার কিছু করতে পারবে না। আমি খুব সহজেই এখান থেকে বেঁচে যাব, তারপর আমি সেই কোম্পানিতে গিয়ে কাজ করব। এটা শুনে ফ্র্যাঙ্ক খুবই রেগে যায় এবং তার সমস্ত মনের কথা বাইরে এনে বলে, তুমি আমার কোম্পানির সাথে এত বড় ভুল কাজ করেছ। আজ আমি তোমাকে আমার কোম্পানি থেকে বের করে দিব এবং আমি দেখতে চাই ইন্ডাস্ট্রিতে তোমাকে কে কাজ দেয়। এরপর সে কিছু গার্ডকে ডেকে এনে ম্যানেজার লিংকে বাইরে বের করে দেয়। এরপর ফ্র্যাঙ্ক, সেক্রেটারি এবং ম্যাং ম্যাং একসাথে বাড়ি যাওয়ার জন্য বের হয়। লিফটের জন্য অপেক্ষা করতে থাকা অবস্থায় ম্যাং ম্যাং তার বাবাকে বলে, বাবা, আপনি কি আমার কথা বিশ্বাস করেন? এটা দেখে ফ্র্যাঙ্ক তাকে জড়িয়ে ধরে এবং বলে, এখন আমি তোমার উপর পুরোপুরি বিশ্বাস করি। কিন্তু ঠিক তখনই ম্যাং ম্যাং তার বাবার চারপাশে আবারও কালো রঙের নেগেটিভ শক্তি দেখতে পায়, যা তাকে বুঝিয়ে দেয় যে এখনও বিপদ পুরোপুরি কাটেনি। তাই সে বলে, এখন আমরা কি বাড়ি যেতে পারি? ফ্র্যাঙ্ক সম্মত হয়। এরপর তারা ম্যাং ম্যাংকে সাথে নিয়ে বাড়ির দিকে যায়। কিন্তু ঠিক তখনই পিছন থেকে অ্যাসিডের বোতল নিয়ে লিং তাদের দিকে ছুটে আসে। যখন সে ফ্র্যাঙ্কের উপর অ্যাসিড ছুটতে যাচ্ছিল, ঠিক তখনই ম্যাং ম্যাং সময়কে থামিয়ে দেয়। তারপর সে তার বাবাকে পাশে সরিয়ে দেয় এবং নিজেও সাইডে চলে যায়। তারপর সময়কে চালু করে দেয়। এতে যে জায়গায় অ্যাসিড পড়েছিল সেখানে আগুন লেগে যায়। এটা দেখে ফ্র্যাঙ্ক খুব রেগে যায় এবং বলে, এখন আমি তোমাকে এত সহজে ছাড়ছি না। এরপর সে তার সেক্রেটারিকে বলে, দ্রুত পুলিশকে ডাকো। এটা শোনার পর লিং সেখান থেকে পালাতে থাকে। তখন হঠাৎ করে ম্যাং ম্যাং মাটিতে পড়ে যায়। এটা দেখে ফ্র্যাঙ্ক তার কাছে যায়।
তখন তার সেক্রেটারি জিজ্ঞাসা করে, আমি কি মেয়েটিকে ধরতে যাব? ফ্র্যাঙ্ক বলে, আমি তো তাকে পরে দেখে নেব, তবে প্রথমে আমাকে আমার মেয়ের জীবন বাঁচাতে হবে। এটা বলার পর সে তার মেয়েকে নিয়ে বাড়ি চলে যায়, যেখানে ডাক্তার তার চিকিৎসা করেন এবং জানায় যে সে অনেক দুর্বল হয়ে গেছে, এজন্যই সে হঠাৎ মাটিতে পড়ে গিয়েছিল। তবে আসলে সে তার বাবাকে বাঁচানোর জন্য অনেক বেশি ম্যাজিক ব্যবহার করেছিল, তাই সে দুর্বল হয়ে পড়েছে। তখন দাদাজি এবং ফ্র্যাঙ্ক ম্যাংম্যাংয়ের অনেক চিন্তা করতে থাকে এবং ডাক্তারকে জিজ্ঞাসা করে এই অবস্থায় সে কখন সুস্থ হবে। ডাক্তার জানান একটা শুধু ভালো ঘুম দরকার, তারপর সে ঠিক হয়ে যাবে। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর ম্যাং উঠে যায় এবং তার দাদাকে দেখে সে বুঝতে পারে যে তার চারপাশে নীল এবং কালো রঙের শক্তি তার দাদাকে ঘিরে রেখেছে। এটা দেখে ম্যাং বুঝতে পারে যে কেউ তার দাদাকে ধীরে ধীরে হত্যার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে সে ঘরের চারপাশে তাকিয়ে দেখে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এরপর সে তার ম্যাজিক্যাল ম্যাপ ব্যবহার করে, যাতে সে জানে এই শক্তি কোথা থেকে আসছে। ম্যাপ তাকে পথ দেখায় এবং সে সেই পথ অনুসরণ করে দাদাজির রুমে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে এরকম আরো অনেক নেগেটিভ শক্তি ঘোরাফেরা করছে। এরপর সে আশেপাশে তাকিয়ে দেখতে পায় ওই শক্তিগুলো সেখানে রাখা একটা পাথরের অবজেক্ট থেকে বের হচ্ছে। এটা দেখে ম্যাং বলে, এই অবজেক্টটা এখানে কে এনেছে? তখন ফ্র্যাঙ্ক বলে, ম্যাং তুমি হঠাৎ করে এত ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি কেন করছো? তুমি তো সবে উঠেছ, এখন তোমার বিশ্রাম নেওয়া উচিত। তখনই দাদাজি বলে, এই অবজেক্টটা তো আমার ছোট ছেলে আর তার বউ আমার গত জন্মদিনে উপহার দিয়েছিল, তখন থেকেই এটা এখানে রাখা আছে। সবাই ভাবতে থাকে হয়তো ম্যাংয়ের এই অবজেক্টটা ভালো লেগেছে বলেই সে এত মনোযোগ দিয়ে অবজেক্টটা দেখছে। তখন ফ্র্যাঙ্ক বলে, যদি তোমার এই অবজেক্টটা পছন্দ হয় তাহলে তুমি এটা নিজের কাছে রাখতে পারো। কিন্তু ম্যাং সেটা নিতে স্পষ্টভাবে অস্বীকার করে দেয় এবং বলে, এই পাথর থেকে অনেক বেশি নেগেটিভ শক্তি বের হচ্ছে, যা কুইন পরিবারকে ধ্বংস করার জন্যই এখানে রাখা হয়েছে। যদি এই অবজেক্ট এভাবেই এখানে থাকে তাহলে ধীরে ধীরে এই পরিবারটা একেবারে শেষ হয়ে যাবে। এটা শুনে ফ্র্যাঙ্ক কিছুতেই বিশ্বাস করতে চায় না এবং বলে, তুমি এসব কি বলছো? এটা তো আমার ছোট ভাই এখানে এনেছে, ও কিভাবে এমন কিছু করতে পারে? তখন ম্যাং বলে, আমি যদি বলি আমি ভবিষ্যৎ দেখতে পারি বা আসন্ন বিপদ দেখতে পাই, তাহলে তুমি কি আমার কথা বিশ্বাস করবে? এই কথা শুনে ফ্র্যাঙ্কের চোখে আগের ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে ওঠে, যেমন অ্যাসিড অ্যাটাকের ঘটনাও সে আগেই টের পেয়েছিল। তখন সে বুঝতে পারে তার মেয়েটি সত্যিই যা বলছে তা বিশ্বাসযোগ্য। সে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি বলছো? তখন ম্যাং জবাব দেয়, হ্যাঁ, আমি একদম সত্যি বলছি। এই পাথর একদম নেগেটিভ শক্তিতে ভরা, যা ধীরে ধীরে এই পরিবারকে ধ্বংস করছে। গত 1 বছর ধরে দাদাজি নানা রকম অসুস্থতায় ভুগছেন, তার কারণ এটাই। তখন সবার মনে সন্দেহ জাগে। এরপর ম্যাং তার ম্যাজিকের শক্তি ব্যবহার করে সেই অবজেক্টটা ভেঙে ফেলে। অবজেক্ট ভাঙার পর যখনই ফ্যাং আর সুং দেখে তারা খুব রেগে যায়, কারণ এই অবজেক্টটা তারা কোটি টাকা খরচ করে কিনেছিল। এটা দেখে ম্যাংয়ের উপর তারা রেগে আগুন হয়ে যায় এবং তাকে অনেক কথা শোনায়, এমনকি তারা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এই দৃশ্য দেখে ফ্র্যাঙ্ক বলে, কোনো সাহসে আমার সামনে আমার মেয়েকে হাত লাগানোর কথা ভাবছো? পারলে লাগিয়ে দেখাও, তারপর আমি বুঝাবো আমি কি জিনিস। তখন সুং এবং ফ্যাং বলে, তুমি এই মেয়েটির উপর কি করে এত বিশ্বাস করছো? আমরা তো আগে এই মেয়ের উপর বিশ্বাস করে ভুল করেছিলাম। দেখনি কিভাবে সে আমাদের বাবাকে বিষ দেওয়ার চেষ্টা করেছিল, আর এখন সে আমাদের এত দামি সম্পদটাও নষ্ট করে দিয়েছে। তখন ফ্র্যাঙ্ক বলে, তোমরা জানো ম্যাং বাবাকে কি খাইয়েছিল? সে তাকে ওয়াজ নট পয়জনের তৈরি করা পানি খাওয়ায়, যা একরকম অমিতের মতো। সেটা শরীরের জন্য খুবই ভালো। তাই এখন তোমরা আর ওর সাথে খারাপ আচরণ করতে পারো না, কারণ ম্যাং এখন আমাদের পরিবারের একজন সদস্য। এই কথা শুনে তারা দুজনে আরো বেশি রেগে যায়। তারা ম্যাংয়ের সাথে আরো খারাপ ব্যবহার করতে থাকে এবং বলে, আমরা এই মেয়েকে আমাদের পরিবারের সদস্য হিসেবে মেনে নিতে পারবো না, কারণ এই মেয়ে মিথ্যাবাদী। তখন ম্যাং তাদের বলে, আমার কথা শুনে রাখো, আমি জানি তোমরা দুজনে মিলে আমার দাদাজি আর আমার বাবাকে মারার চেষ্টা করছো, যাতে পুরো সম্পত্তি তোমাদের হাতে আসে। তাই তো সবসময় এমন জিনিস তাদের চারপাশে রাখো যার মধ্যে নেগেটিভ শক্তি থাকে, যার ফলে তারা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়। এই কথা শুনে তারা স্পষ্টভাবে অস্বীকার করে এবং বলে, তুমি মিথ্যে বলছো, এই অবজেক্টের ভেতরে কোনো নেগেটিভ শক্তি নেই। তারপর সে মনে মনে ভাবতে থাকে, যদি এই অবজেক্টের ভেতরে নেগেটিভ শক্তি থেকেও থাকে, তবুও তুমি এটা প্রমাণ করবে কিভাবে? এবার দেখো কিভাবে তোমাকে এই বাড়ি থেকে লাথি মেরে বের করে দিই। কিন্তু ম্যাং তো সবার মন পড়ে ফেলতে পারে। সে এসব কথা শুনে ফেলে এবং জোর দিয়ে বলে, আমার কাছে প্রমাণ আছে। এরপর সে ভাঙা অবজেক্টটা নিয়ে বাড়ির বাইরের বাগানে চলে যায়। সেখানে গিয়ে সে বলে, এই অবজেক্টটা এই জায়গায় একটু রেখে দেখো, এরপর বুঝতে পারবে এর ভেতরে নেগেটিভ শক্তি আছে কিনা। সবাই কিছুক্ষণ অপেক্ষা করে, আর তখনই দেখা যায় অবজেক্টের পাশে রাখা একটা সুন্দর ফুলের গাছ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এটা দেখে সবাই বুঝে যায় যে সত্যি এই অবজেক্টের মধ্যে নেগেটিভ শক্তি ছিল। এই দৃশ্য দেখে দাদাজিও খুব রেগে যান এবং সেই দুইজনকে অনেক কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে দেন। যখন তারা বেরিয়ে যাচ্ছিল তখন দাদাজি তাদের থামিয়ে বলে, কাল তোমরা আমাকে শেষবারের মতো দেখবে, কারণ আমি আমার সবকিছু আমার নাতনির নামে করে দেব। আমার সব শেয়ার আমি ম্যাংয়ের নামে ট্রান্সফার করে দিচ্ছি। এই কথা শুনে তারা দুইজন খুব রেগে যায়, কিন্তু কিছু করতে পারে না এবং চুপচাপ চলে যায়। এরপর ম্যাং তার দাদুকে জিজ্ঞেস করে, দাদাজি এই শেয়ার জিনিসটা কি? তখন দাদাজি হেসে বলে, এটা খুব মজার একটা খেলার জিনিস।
কাল আমি তোমাকে দেখাবো যে এটা কিভাবে কাজ করে। এরপরে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়ে ম্যাং ম্যাং তার বাবার সঙ্গে সেই জায়গায় যায় যেখানের কথা তার দাদা তাকে বলেছিল। কিন্তু পথেই তার বাবার ফোনে একটি জরুরি কল আসে, যার কারণে ম্যাং ম্যাংকে একাই ভেতরে যেতে হয়। সে যখন ভেতরে আসে তখন তার সাথে একটি মেয়ের দেখা হয় যার নাম চুং। চুং ম্যাং ম্যাংয়ের বাবার অফিসে কাজ করত এবং সে সবসময় তার বাবার সঙ্গে বিয়ে করতে চেয়েছিল। এই কারণে সে ম্যাং ম্যাংয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকে এবং তার কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করে। কিন্তু ম্যাং ম্যাংও অনেক স্মার্ট ছিল, সে সবকিছু বুঝে যায় এবং সরাসরি বলে দেয়, তুমি এসব চেষ্টা করা বন্ধ করো, আমার বাবা কখনোই তোমাকে গ্রহণ করবেন না। তুমি কি আমার মাকে দেখেছ? উনি ছিলেন দারুণ সুন্দরী, আর আমার বাবা শুধুমাত্র তাকেই ভালোবেসেছিলেন, তাই তুমি তোমার সময় নষ্ট করো না। এই কথা শুনে চুং খুব রেগে যায়, কিন্তু কিছু করতে পারে না, কারণ ঠিক তখনই সেখানে ফ্র্যাঙ্ক চলে আসে এবং নিজের মেয়েকে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখি চ্যারিটি এক্সিবিশন শুরু হয়ে গেছে। সেখানে সবাই তাদের মতো করে পাথর বেছে নিচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষের নজর পড়ে পাথর নম্বর 9 উপর। সেই পাথরের ভেতর থেকে সবুজ রঙের আলো বের হচ্ছিল, যেটা দেখে সবাই ভাবতে থাকে এই পাথরটি সবচেয়ে দামি। চুংও সেই পাথরটা নিতে চায়, এমনকি ফ্র্যাঙ্কও সেই পাথরটা নিতে চাইছিল, কিন্তু ম্যাং ম্যাং তাকে থামিয়ে দেয় এবং বলে, বাবা, তুমি এই সব বেছে নেওয়ার কাজে একদমই ভালো না, তাই এবার আমাকে বেছে নিতে দাও। এই কথা বলার পর ম্যাং ম্যাং নিজের বাবার জন্য নিজেই পাথর বেছে নেয়। সে পাথর নম্বর 6 বেছে নেয়, যা আকারে অন্য সব পাথরের চেয়ে কিছুটা বড় ছিল। এটা দেখে সবাই তার দিকে তাকিয়ে হাসতে শুরু করে এবং তাকে নিয়ে উপহাস করতে থাকে এবং বলে, তুমি কি অন্ধ নাকি? তুমি কি পাথর চিনতেও পারো? এত ছোট একটা মেয়ে এখানে এসে কি করছো? তোমার উচিত ছিল ওখানে গিয়ে আরামে বসে এই সব জিনিস দেখা, এখানে এসে পাথর বাছাই করার কি দরকার ছিল? তুমি পাথর সম্পর্কে আদৌ কিছু জানো? এই কথাগুলো শুনে ম্যাং ম্যাং খুব শান্তভাবে উত্তর দেয়, তোমরা ভাবছো আমি জানি না? ঠিক আছে, তাহলে একটা প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে। আমরা দুজনেই নিজের পছন্দের একটা করে পাথর বেছে নেব, তারপর যার পাথর সবচেয়ে বেশি দামি হবে তার কথা অপরজন মেনে নেবে। ম্যাং ম্যাং আরও বলে, আর যদি আমি জিতে যাই তাহলে তোমাকে আমার বাবার পেছন ছাড়তে হবে, আর যদি তুমি জিতো তাহলে আমি আমার পাথর তোমাকে দিয়ে দেব এবং আমার বাবাকে তোমার সঙ্গে বিয়ে করতে রাজি করাবো, যেটার জন্য তুমি অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছ। এই কথা শুনে চুং সেই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং তার পছন্দমতো পাথর নম্বর 9 বেছে নেয়। সেই পাথর কাটা হলে দেখা যায় পাথরটা একেবারে সবুজ রঙের, দারুণ কোয়ালিটির এবং খুব দামি। সবাই ভাবে এবার তো চুমি জিতবে, কিন্তু যখন ম্যাং ম্যাং তার বেছে নেওয়া পাথরটা কাটে দেখা যায় তার পাথর আরও বেশি দামি এবং ভিতরটা একেবারে নীল রঙের। সেই পাথর দেখে সবাই অবাক হয়ে যায় এবং দ্রুত বিট করতে শুরু করে, কেউ বলে 2 গুণ দিচ্ছি, কেউ বলে 10 গুণ দাম দেব। তবে ম্যাং ম্যাং সবাইকে স্পষ্ট করে বলে, আমি এই পাথরটা বিক্রি করব না, কারণ আমি এটা আমার বাবার জন্য বেছে নিয়েছি, আর এটা আমি শুধু ওনাকেই দেব। ওর কথা শুনে সবাই খুব খুশি হয়। এদিকে চুং প্রতিযোগিতায় হেরে যায়, তাই ম্যাং ম্যাং ওকে একটু মজা করে বলে, এখন তোকে আমার বাবাকে বিয়ে করতে হবে না। এই কথা শুনে চুং রেগে গিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ম্যাং ম্যাং আবার বলে, তোর পাথরটা তো সঙ্গে নিয়ে যা। এটা শুনে আশেপাশের সবাই হেসে ওঠে। এইভাবে কিছু সময় পর্যন্ত এই অনুষ্ঠান চলে। এরপর এই অনুষ্ঠান শেষ হয়ে যায়। তারপরে সেই ব্যক্তিকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয় যিনি পুরো ইভেন্ট আয়োজন করেছিল। সেই ব্যক্তি আর কেউ নয়, ম্যাং ম্যাংয়ের দাদাজি। তিনি সেখানে এসে সবাইকে ধন্যবাদ জানান এই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য এবং বলেন, অনেকদিন পর আমার নাতনিকে ফিরে পেয়ে আমি ভীষণ খুশি, আর আজকে আমার এই ছোট্ট নাতনি এখানকার সবচেয়ে বড় বিজয়ী হয়েছে, এতে আমি খুবই আনন্দিত। এরপর তিনি বলেন, এই আনন্দের মুহূর্তে আমি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে চাই। আজ থেকে ঠিক 3 দিন পর আমি আমার সমস্ত সম্পত্তি, সমস্ত শেয়ার আমার নাতনির নামে হস্তান্তর করব। এই ঘোষণা শুনে সবাই খুব খুশি হয়, আর ম্যাং ম্যাং দৌড়ে গিয়ে তার গ্র্যান্ডপাকে জড়িয়ে ধরে। এরপর কিছু সময় পরেই কাগজপত্র সেখানে আনা হয় এবং সেখানেই প্রথম ধাপে ম্যাং ম্যাংয়ের সাইন করিয়ে নেওয়া হয়। অন্যদিকে এই খবর যখন ফ্যাং আর সুং জানতে পারে তখন ওরা প্রচণ্ড রেগে যায় এবং বলে, আমরা সবকিছু পেতে কত কষ্ট করেছি, কিন্তু শেষমেশ আমাদের হাতে কিছুই এলো না। তবুও তারা হাল ছাড়ে না। তারা ভাবে, এইভাবে এত সহজে সব ঠিক হতে দেব না। এরপর তারা নতুন একটা পরিকল্পনা করে। তারপরে আবারও তারা তাদের বাবার কাছে যায়। সেখানে গিয়েই তারা সরাসরি তর্ক শুরু করে দেয় এবং বলে, আপনি কিভাবে সমস্ত কিছু ম্যাং ম্যাংয়ের নামে করে দিতে পারেন? আপনি জানেন ও কত ছোট, সে কি এই সব কিছু সামলাতে পারবে? তখন ম্যাং ম্যাংয়ের দাদা রেগে গিয়ে বলে, সে এতটাই বুদ্ধিমান যে তোমরা তার চুলের সমানও বুদ্ধি রাখো না, তাই এইরকম বাজে কথা বলা বন্ধ করো। আমি জানি ও তোমাদের দুজনের থেকেও অনেক গুণ বেশি বুদ্ধিমান, আর তাই আমি সমস্ত সম্পত্তি ওর নামে করে দিয়েছি। এ কথা শুনে সুং নাটক করতে শুরু করে দেয় আর বলে, বাবা, আমি তো সবসময় আপনার ভালো চেয়েছি, এই পরিবারকে আগলে রাখতে চেয়েছি, তাই তো আমি আপনার আসল নাতনিকে খুঁজে বের করতে কোনো কসর রাখিনি। আমি শেষমেশ আপনার নাতনিকে খুঁজে বের করেছি, কিন্তু আপনি এই ভণ্ড মেয়েটার সঙ্গে এত খুশি দেখে এখন বুঝতে পারছি না আমি কি তাকে নিয়ে আসবো কিনা। এটা শুনে ফ্যাং বলে, তুমি কি বলছো? সে তো আমাদের পরিবারের একজন সদস্য, ওর আমাদের পরিবারে থাকা উচিত। এই কথা বলার কিছুক্ষণ পর তারা একটা ছোট মেয়েকে নিয়ে আসে এবং সঙ্গে ডিএনএ রিপোর্টও নিয়ে আসে। তারা সেই রিপোর্টটা বাবাকে দেয় এবং বলে, এই হলো আপনার আসল নাতনি। যদি কোনো সন্দেহ থাকে তাহলে এই রিপোর্ট দেখুন। এখানে পরিষ্কারভাবে লেখা আছে এই মেয়েটির ডিএনএ ফ্র্যাঙ্কের সঙ্গে 99.9% মিলছে। তাই এই রিপোর্ট দেখে তো আপনি বুঝতেই পারবেন এই দুজনের ভিতরে আপনার আসল নাতনিকে। রিপোর্ট দেখে
দেখে দাদাজি ও ফ্র্যাঙ্ক দুজনেই অবাক হয়ে যান। কিন্তু তবুও দাদাজি ওই নতুন আসা মেয়েটির উপর বিশ্বাস রাখতে পারেন না এবং রেগে গিয়ে বলে, আমি জানি আবার এই দুই বেকুবেরা তোমায় টাকা দিয়ে শিখিয়ে পড়িয়ে এখানে নিয়ে এসেছে আমাকে ধোঁকা দেওয়ার জন্য, তাই আমি তোমার উপর একটু বিশ্বাস করতে পারছি না। ওই ছোট্ট মেয়েটি অনেক চেষ্টা করে বোঝাতে চায়, কাঁদতে কাঁদতে তাদের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু দাদাজি এতটাই রেগে যান যে সরাসরি বলেন, এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও। এরপর তিনি নিজের রুমে চলে যান। তখন তারা দুইজন মেয়েটিকে নিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তারা ম্যাং ম্যাংকে একা দেখে আবার নাটক শুরু করে দেয়। এই সময় ফ্র্যাঙ্ক সেখানে এসে যায়। ফ্র্যাঙ্ককে দেখেই ছোট মিং মিং আরও বড় নাটক শুরু করে দেয় আর বলে, আমি জানি এটা আমার বাড়ি, কিন্তু আমার নিজের পরিবারই আমাকে গ্রহণ করছে না, তাই আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু তুমি কেন আমাকে ধাক্কা দিচ্ছ? এটা দেখে ম্যাং ম্যাংও নাটক করতে শুরু করে এবং বলে, আমি তো ভাবছিলাম তুমি পড়ে যাচ্ছ, তাই তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। এই সুযোগে মিং মিং তাকে কথায় ফাঁসিয়ে চুপি চুপি একটা ছেঁড়া ছবি ম্যাং ম্যাংয়ের ব্যাগে রেখে দেয়। এরপর বলে, তুমি আমার জিনিস চুরি করেছ এবং তা ছিঁড়ে ফেলেছ। এতে আমার পরিবারের ছবি ছিল। এটা শুনে ফ্র্যাঙ্ক সেই ছেঁড়া ছবি নিয়ে সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করে এবং তখনই সে দেখতে পায় সেই ছবিতে তার স্ত্রী রয়েছে। সেটা দেখে সে ম্যাং ম্যাংকে বলে, তুমি কি এই ছবিটা ঠিক করতে পারবে? ম্যাং ম্যাং ম্যাজিক দিয়ে সেই ছবি ঠিক করে ফেলে। তখনই ফ্র্যাঙ্ক সবকিছু বুঝতে পারে, কারণ সেই ছবিটি এআই দিয়ে তৈরি ছবি ছিল, যেটা দেখার সাথে সাথেই ফ্র্যাঙ্ক সহজেই চিনে ফেলে এবং বলে, তোমরা আবারও আমার সাথে নাটক করার চেষ্টা করছো। এটা দেখে মিং মিং আবার নতুন করে নাটক করা শুরু করে এবং বলে, যখন আমার নিজের পরিবারই আমাকে গ্রহণ করছে না, তখন আমার বাঁচার কোনো মানেই হয় না, আমি মরে যাব। এই কথা বলেই সে ইচ্ছাকৃতভাবে নিজেকে আহত করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই দাদাজি সেখানে চলে আসেন। এখন সবকিছু খুবই জটিল হয়ে গেছে, কারণ মিং মিং বলতে থাকে, আমি এই পরিবারেরই একজন, আর যদি তোমরা আমাকে এই বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব। এই কথা শুনে দাদাজি আর ফ্র্যাঙ্ক এর ও কষ্ট লাগে, তাই তারা না চাইতেও মিং মিংকে বাড়িতে রাখতে রাজি হয়। কিন্তু তখনই ম্যাং ম্যাং নিজের বুদ্ধি খাটায় এবং বলে, আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম, তখন আমার মনে হয়েছিল আমি মায়ের গন্ধ পাচ্ছি। আমার বিশ্বাস মা কোথাও না কোথাও এই বাড়িতে আছেন, তাই আমি এখন মাকে ডাকবো, যাতে বোঝা যায় আসল কে। এই কথা বলে সে ম্যাজিকের মাধ্যমে নিজের আর বাবার হাতে একটু কেটে রক্ত বের করে। দুজনেরই এক এক ফোঁটা রক্ত বাতাসে ভেসে ওঠে। ফ্র্যাঙ্ক অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো ম্যাং ম্যাং? ম্যাং ম্যাং উত্তর দেয়, আমি মাকে খুঁজছি। যদি আমরা একই পরিবারে না হই, তাহলে এই রক্ত কিছু দেখাবে না, কিন্তু যদি আমরা সত্যি একই পরিবারের হই, তাহলে এই রক্ত আমাদের মায়ের পথ দেখাবে, তিনি কোথায় আছেন। রক্ত বাতাসে ভেসে কিছু সময়ের জন্য স্থির থাকে, তারপর হঠাৎ করে ফ্র্যাঙ্কের বুকের উপর গিয়ে পড়ে। এটা দেখে ম্যাং ম্যাং বলে, বাবা, আমার মা তো তোমার কাছেই আছেন। এই কথা শুনে ফ্র্যাঙ্ক আবেগে ভেঙে পড়ে এবং নিজের পকেট থেকে একটি হার বের করে। সে বলে, এই হার তোমার মায়েরই, আমি ওকে এটা প্রপোজ করার সময় দিয়েছিলাম। ও মারা যাওয়ার পর থেকে আমি এটাকে নিজের কাছে স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম। ম্যাং ম্যাং সেই হারের উপর একটু ম্যাজিক করে। হঠাৎ করেই হারটা কাঁপতে শুরু করে এবং এক ঝটকায় সেটা কিছুটা দূরে গিয়ে পড়ে। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই হার থেকে তার মায়ের আত্মা বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে সুং আর ফ্র্যাঙ্ক দুজনেই আতঙ্কে পড়ে যায় এবং সঙ্গে থাকা ছোট্ট মেয়েটিকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়, কারণ তারা জানত তাদের সঙ্গে থাকা মেয়েটি নকল ছিল। তখন ফ্র্যাঙ্কের স্ত্রী তার উপর খুব রেগে যায় এবং বলে, তুমি আমাদের নিজের সন্তানকে চিনতে পারছিলে না? এটা শুনে ম্যাং ম্যাং তার মাকে বোঝাতে চেষ্টা করে এবং বলে, না মা, এমন কিছু না। বাবা তো আমাকে চিনতেই পারছিল, কিন্তু ওই দুই খারাপ লোকের কারণে তার মধ্যে দ্বিধা তৈরি হয়েছিল। তবে আমার দাদাজি কখনো আমাকে ছেড়ে দেননি। এই কথা বলে সে দাদাকে জড়িয়ে ধরে। এরপর পরিবারের সবাই একসাথে হয়ে যায়, সবকিছু আবার স্বাভাবিক হয়ে ওঠে। আর এই দৃশ্যের সাথে এই ড্রামা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী যে কোনো ম্যাজিক্যাল ড্রামা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ড্রামার স্পেলিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কোনো জায়গায় কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিও। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।